জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হঠাৎ করেই সমন্বয়ক এবং এনজিও গ্রাম সরকারের উপদেষ্টাদের উপরে ক্ষেপে গেল কেন? আমরা একটু দেখে আসি। তাদের মিছিলের স্লোগানগুলো কি ছিল? আসিফ নজরুল গেল কই, তাই না? এই ধরনের স্লোগান আমরা দিছি। এগুলো আওয়ামী লীগও যায় নাই, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও যায় নাই, সাধারণ লোকও যায় নাই। কারা গিয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্ররা যারা এই লাল বিপ্লবের পক্ষে ছিল। লাল বিপ্লবীদের কিছুদিন পরে আগে তো ভেবেছিলাম এবং বলেছিলাম যে বিএনপির লাথি গোতা কুনি থাবড়া খেয়ে এরা সোজা হয়ে যাবে। এখন দেখতেছি লাল বিপ্লবীদের দ্বারাই উষ্টা খাবে। তার সিমটম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন, সিলেট থেকে বালাজারিকে ঘেটি ধরে বিদায় করে দিল সিলেটবাসী। আবার মিছিল হচ্ছে আসিফ গেল কই, বাট পার। এই তো গতকালকে আপনারা মিছিলটা আমার চেয়েও বেশি দেখেছেন আপনারা, তাই না? তো এখন কেমন লাগে লাল বিপ্লবীদের? কেমন লাগে? চাউলের দাম 80 টাকা, তাও মোটা চাল। ফোনের ট্যাক্স বাড়তেছে, ফোন কলের ট্যাক্স বাড়তেছে, জমি কেনার ট্যাক্স বাড়তেছে। তারপরে যদিও নিজের ট্যাক্স কমাইছে ইউসুফ সাহেব, ইউনুস সাহেব, এই এই কিস্তিতে বই দিতেছে, তাই না? খুব ভালো লাগতেছে না এখন এই লাল বিপ্লব? অনেক লাল বিপ্লবীরা দেখি এখন তাদের লাল সাইনবোর্ড সাদা করা কালো করা শুরু করছে। কেউ তাদের বয়ান পাল্টে দিচ্ছে। যাই ভালো কথা, শুভবুদ্ধির উদয় হোক। যারা লাল বিপ্লবের জন্য চিৎকার চেঁচামেচি করেছিলেন এবং ইউনূসের পক্ষে সাফাই গিয়েছেন, এখন তো আপনারা বুঝতে পারছেন। আমরা একটু আগে বুঝেছিলাম, আপনারা একটু পরে বুঝেছেন। যাই হোক, তবু আপনাদের ধন্যবাদ। আপনারা যে বুঝতে পারতেছেন যে জগদ্দলের মতো এই জাতির বুকে চেপে বসেছে এই ইউনূস গং। এবার বুঝতে পারছেন তো? নিজের শত হাজার কোটি টাকার ট্যাক্স তো মকুব করেই নিয়েছে। আবার অ্যাডভান্স 29 সাল পর্যন্ত তার ব্যবসা বাণিজ্যের ট্যাক্স মাফ। বাহ, উনি নাকি এবার নোবেল লরিয়ট নির্মোহ। তার উল্টা ট্যাক্স দেওয়ার কথা বেশি, সেখানে উল্টা ট্যাক্স ফাঁকি দেয়। জিন্দেগিতে কোনো সমাজ কল্যাণমূলক কাজ কোনোদিনই করে নাই এই ইউনূসকে আপনারা দেখেছেন একটা হাসপাতাল বানাইতে? কেমন লস আইটেম যে কোনো চ্যারিটেবল হাসপাতাল তো দূরের কথা, ব্যবসায়িক হসপিটালও খুলে নাই। কারণ কি? কারণ তার উদ্দেশ্য লুটপাট করা, এই দেশটাকে চুষে খাওয়া। এই নোবেল লরিয়ট মানেই যে দেশে সারা পৃথিবীর নোবেল লরিয়ট তার দেশের জন্য কাজ করে। এই একটা পৃথিবীতে নোবেল লরিয়ট এই ইউনূস, এই সুধীর ভাই, এই শালা আসছে দেশকে ধ্বংস করতে এবং করতেছে। সারা পৃথিবীর নোবেল লরিয়টদের দেখবেন সাধারণ মানুষের পক্ষে কথা বলে, তারপর জনগণের পক্ষে কথা বলে, মানবাধিকারের পক্ষে কথা বলে, হিংস্রতার বিরুদ্ধে কথা বলে। এই একটা ভাবে না, স্বাধীনতার পক্ষে কথা বলে, বাক স্বাধীনতার পক্ষে কথা বলে, ব্যক্তি স্বাধীনতার পক্ষের কথা বলে। কিন্তু এই একটাই সরকার, ইউনূস সরকারের এই নোবেল লরিয়ট দেখবেন এই বদটা ঠিক তার সব কিছুতে উল্টা। যাই হোক, এখন ছাত্ররা এই সরকারের প্রতি আস্থা রাখতে পারতেছে না। কেন পারতেছে না? তাদেরই তো সরকার। এই জামাতি, হেফাজতি, সিংকুবাম, এনজিও গ্রাম এরাই তো বসিয়েছে। তো এরা কেন এদের বিশ্বাস করতে পারতেছে না? ঠিকই বলেছেন। হ্যাঁ, জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, সেনাবাহিনী হয়েছে ঠিকাদার। ঠিক বলেছেন। হ্যাঁ, কি আতিকুল হক কি বললেন? গুজব ছড়াই। এই প্যানিক ভট্টের সেলা আমারে কয় বলে গুজব ছড়াই। শালা বেকল, শালা আতিকুল। এই সুধীর ভাই, টেলিফোন বিল বাড়াইছে তরদ্দর পত্রিকায় তরছে। বাড়ায় নাই? গ্যাসের দাম বাড়ায় নাই? চাউলের দাম 80 টাকা হয় নাই? হালার করে হালা জামাতির বাচ্চা। ইউনূস তোর বাপ হয় নাকি রে? সুদখোর এখন ভালো হয়ে গেছে কি রে আতিকুল হক? ইউনূস এখন তোর বাপ হয়ে গেছে, তোর আব্বা হয়ে গেছে। কয়েকদিন আগে তো জামাতিরা ইউনূসের গালাগালি করতো, এখন ইউনূস আব্বা হয়ে গেছে। গুজব ছড়াই মানে? গুজব তো ছড়াস তোরা বেটা। হালার ঘরে হালা, তোরা গুজব ছড়াস নাই যে বঙ্গবন্ধুর পোলা ডালিমের বৌরে নিয়ে টানাটানি করছে? কিরে আতিকুল হক, তোরা গুজব ছড়াস নাই? এবং এই গুজব রিউমার ছড়াস নাই তোরা? তোদের আব্বা মেথর ডালিম খুনি, মেথর ডালিমই তো এসে বলে গেল যে
সেদিন বঙ্গবন্ধুর পোলা উপস্থিতি ছিল না। হালার পোহালা প্যানিক বট্টের মুরিদ ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস রাজাকারের মুরিদ হয়ে আসছিল আমার কাছে গুজব ছড়াই। সুধীর ভাই কোনটা গুজব ছড়াইছে এটা কোনটা গুজব ছড়াইছে? হালার ঘরে হালা কালকে স্লোগান দেয় নাই আসিফ বাটপার হালার পোহালা আইসে একটা এই প্যানিক বটের সেলাই জাতিগুলো আল্লাহর পোয়ালা আল্লাহ জামাতি শালা হেফাজতি আইডিয়া আবার লক করে রাখছে যাতে কেউ কিছু না বুঝতে পারে ও কি করে। পাক্কা জামাতি শালার ঘরে শালা এই জামাতি ঘরে আব্বা হয়ে গেছে এখন মূল প্রসঙ্গে একটু বাইরে যায়। দিন দুপুরে সারাদিন ছাত্ররা স্লোগান দিল বাটপার বাটপার বলে স্লোগান দিল। এর আগে আমি নাকি গুজব ছড়াই। এই সুধীর ভাই আমি কি গুজব তো ছড়াই তোদের আব্বা প্যানিক বট্ট, গুজব ছড়াই তোদের আব্বা সাংঘাতিক ইলিয়াস, গুজব ছড়াই জামাতিরা। সাইদিরে চান্দে দেখা গেছে গুজবকে আমি ছড়াইছিলাম সুধীর ভাইয়ের আমার গুজব তো তোরাই জামাতিরাই ছড়াইছিলি যে সাইদিরে চান্দে দেখা গেছে। আল্লাহর পোহালা আমার গুজব ছড়াই কোনটা গুজব ছড়াইছে আল্লাহ বলতো দেখি। আল্লাহ জামাতির বাচ্চা শালা তোরা কোন হালায় পাঠাইছে রে আমার এনে কমেন্ট করার জন্যে? শালার ঘরে শালা শালারা গুজব ছড়াস তোরা আর আমাদের এখানে এলে কষ আমরা গুজব ছড়াই। এই জামাতি হেফাজতিদের এখন খুব প্রিয় হয়ে গেছে এই ইউনূস সরকার। নাস্তিক এখন খুব ভালো হয়ে গেছে। আপনার নাস্তিক হন আর ফাস্তিক হন, টুপি থাকুক আর না থাকুক, দাঁড়িয়ালা হন আর না হন, যা মন চায় তাই হন, শুধু মুক্তিযুদ্ধ বিরোধিতা করবেন আপনি জামাতিদের আব্বা হয়ে যাইতে পারবেন ইউনূসের মতো। ইউনূস যখন এখন আব্বা হয়ে গেছে সবার, এই তারেক মনোয়ার আছে না ওই যে ট্রাক্টর মনোয়ার আলগুজুবি আর একটা কি রেখে কি আলাপ করে, মানে জিনে আইসা নাট বল্টু লাগায়, তারপরে সে ট্রাম্পের লগে ঘুরে, বেল গেটসের লগে তার দোস্তি, ইংলিশ প্রিমিয়ার লেগে খেলে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওইগুলো গুজব না, গুজব আমি বলি এগুলো গুজব। মানে গুজবিদের কথা সমালোচনা করলে আমি গুজবকারী হয়ে যাই। যাই হোক, জামাতিদের লাগবেই, ওদের কলিজায় কাঁপন ধরানোই আমার কাজ। মুক্তিযুদ্ধ বিরোধীদের হৃদকম্পন, ওদের হৃদয়ে ভূমিকম্প তৈরি করাই আমার কাজ। ঠিক আছে, লাগবে জ্বলবি আর লুচির মতো ফুলবি। যাই হোক, যা বলছিলাম, তাহলে তারা সেনাবাহিনীকে ভরসা করে, কিন্তু এই ইউনূস সরকারকে ছাত্ররা ভরসা করতে পারতেছে না। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে এনজিওগ্রাম সরকার, আসিফ, সার্জিস, মলম টলম এগুলো যেভাবে গালাগালি শুরু করলো, আমরা ওইগুলো এখন এদের বাটপার বলা এখনো শুরু করি নাই, নিজেরাই নিজেদের বাটপার বলে। বুঝতে পারছেন তো? সমন্বয়কারী আরেক সমন্বয়কারী দেখে বলে সাদাবাজের ঠিকানা এইখানে হবে না। এটাও কি গুজব রে? আতিকুল শালা রাজাকারের বাচ্চা এরে আতিকুল হক, এটাও গুজব। চিটাঙ্গে যে ওই এক সমন্বয়ক আরেক সমন্বয়কের সামনে মিছিল করলো প্রত্যেক একে অপরের বিরুদ্ধে। তারপর তোর জামাতি আব্বা বালা যারা কি যে ঘেটি ধরে সিলেট থেকে সরিয়ে দিল, এটু কি গুজব? হালার পোহালা সুরায় মগি তো পরশ, তোরা তো পরশ সুরায় মগি, তোরা বুঝবি কি? জামাতিদের হলো সুরায় মগি, মগবাজারে নাজিল হয়। আবার কোরআনের সুরার কথা বলছি বললেন না, বুঝতে পারছেন? জামাতিরা নবীরে কাউবয় বানালেও সমস্যা নাই, আল্লাহরে আপে হালাই বললেও সমস্যা নাই, ইসলামের 14টা বাজালেও সমস্যা নাই। আমরা কিছু না বললেই সমস্যা, আমরা কিছু না বললেও সমস্যা, বললেও সমস্যা, তাদের সমালোচনা করলেও সমস্যা। এরা কয়েকদিন পরে বালাজারে আবার নবী রসুল ঘোষণা না করলে হয়। কারণ মধুদি তো মারা গেছে, মৃত মানুষের তারা ঘোষণা করা যাবে না। সাইদিও গেয়া, দেইলা রাজাকার তো গেয়া, এখন আছে কি? দেখ এরা কি 3টি দাবি করেছে আমরা দেখি। এই ছাত্ররা, এদের দাবি ছিল 3 দফা দাবি পূরণে সচিবালয়ের সামনে অনশনে বসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার 5টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। অনশনরত শিক্ষার্থী রায়হান রাবি বলেন, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, আমাদের দাবি মেনে না নিলে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি মেনে আগামী বুধবার মিটিংয়ে এই মর্মে লিখিত অঙ্গীকার দিতে হবে, লিখিত দিলে অনশন তারা ভাঙবে। যাই হোক, এটা তাদের দাবি। মূল ঘটনা হলো 16 সালের সেপ্টেম্বর আবাসিক হলের দাবিতে শিক্ষার্থীরা মাসব্যাপী আন্দোলনের মুখে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, আবাসন ব্যবস্থা, ছাত্র শিক্ষক কেন্দ্র, ক্যাফেটেরিয়া ইত্যাদি ইত্যাদি দিয়ে 200 একর ভূমি অধিগ্রহণ অনুমোদন দেওয়া হয়। 18 সালে জমি চূড়ান্ত অনুমোদন দেয় ভূমি মন্ত্রণালয়। 9 অক্টোবর নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি অধিগ্রহণ করে একনেক 1000 কোটি টাকা বাজেট। যাই হোক, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। 3 দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। কি কি?
ছাত্ররা গত আগস্টে ক্ষমতা পালা বদলের পর দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া সহ 3 দাবিতে আন্দোলন নেমেছে। কেন নেমেছে? সেনাবাহিনী কেন দিতে জানে যারা সমন্বয়ক আছে, উপদেষ্টা আছে, লুটপাট করে খাবে বা করবে না, তার জন্য এরা এই কাজটা করছে। এরা তাদের প্রস্তাব কি? 5ই নভেম্বর তারা বিশ্ববিদ্যালয় প্রবাসী ভবনে তালা ঝুলিয়ে দেয়। এরপর ঘটনা বেশ কিছুদিন যাবতীয় করতেছে। এরপর 11 নভেম্বর ইউসিজি প্রস্তাবিত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5 দফা সচিবালয় ঘেরাও করে আন্দোলন শিক্ষার্থীরা। আচ্ছা, 2 মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় আন্দোলনের নামে শিক্ষার্থীরা। মানে পরপর এদের দাবি 3টা কি? 3 দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে, পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে, যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। এই 3টা দাবিতে ছাত্ররা এখন অনড়। এরা আবার বুধবার মানে আগামীকাল এরা লিখিত চেয়েছে। এরা সরকারের কাছ থেকে লিখিত চেয়েছে। যদি না করে, লিখিত না দেয়, তাহলে তারা আবার আন্দোলন করবে। তারা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারতেছে না, লাথি গোতা খাবে। আমি তো আপনাদের আগেই বলেছি। তবে এটা কিন্তু বলিনি যে লাল বিপ্লবীদের লাথি গোতা দিবে, কামড়াকামড়ি করবে, কুত্তা কামড়াকামড়ি। কিন্তু এখন দেখতেছি এরাই লাথালাথি শুরু করবে নিজেরাই। এইটাই হবে, কারণ বিপ্লবটাই তো হচ্ছে তথাকথিত বিপ্লবটাই তো একটা চিটিং বিপ্লব। এদের শুরুটাই চিটিং, বাটপারি। তো সুতরাং এরা তো ঝামেলা পড়বেই, ঝামেলা করবেও এবং ঝামেলা পড়বেও। তারপর পাবলিকের হাতে লাথি গোতা তো খাবেই। ওই জামাতিরা তোমাদের মগ বাজার থেকে কোনো চোরায় মগে এসে তোমাদের রক্ষা করতে পারবে না। ওই জামাতের সাদা শকুনি থাকবে দৌড়ের উপরে, আর বালাঝারি তো 2 দিন পর পালাবে, আবার পালাবে। এইবার পালিয়ে গিয়ে বলবে কি, ভারতের আমাকে তাড়িয়ে দিয়েছে বলবে। দেখবেন বালাঝারি এবার বলবে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রে, বালাঝারি বলবে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রে ভারতের তাকে তাড়িয়ে দিয়েছে। এটা বলে আবার মার্কেটিং করবে, পালাবে কিন্তু নিজে। ঠিক এর আগেও যেমন নিজেরাই বালাঝারি নিজে পালিয়েছিল মৌলবীদের ডরে। কিন্তু ওই যে আল্লাহকে আব্বে হালায়, তারপরে নবীর স্ত্রী খাদিজাকে বলেছিল উম্মুল মুমিনিন, তাকে বলেছিল ইনট্যাক্ট ছিল না, প্রৌরা বুড়ি, 3 বার তালাক খাওয়া, এগুলো বলা ছিল। এগুলো বলার ভয়ে যখন দেখছে মৌলবীরা ধরবে, পালাই গিয়ে কয় শেখ হাসিনা আমাকে তাড়াই দিছে। আর জামাতি পোস্টার পরে, আর যে লিটিল পোস্টার বয় এগুলো প্রচার চালাইতো। কত বড় হারে হারামজাদা এই জামাতিরা। এইবারও দেখবেন বলবে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রে সিলেট থেকে তাড়ানো হয়েছে, ভারতের ষড়যন্ত্র করেছে। কোনো কিছু হলে এদের যদি গুজ্জ দ্বারা ক্যান্সার হয় না বলৎকার হওয়ার পরেও, তারপরেও বলবো ভারতের ষড়যন্ত্র। আপনি দেখবেন বাংলাদেশের একদিন মাদ্রাসা যত বলৎকার হয়, এগুলোর জন্য ভারতকে দায়ী করবে। আপনি লিখে রাখেন এই কথাটা। আর একদিন বলবে যখন বেশি চাপে পড়বে, কারণ এক সময় মাদ্রাসার এই বলৎকার গুলোকে একটা আন্তর্জাতিক ইস্যু অলরেডি হয়ে গেছে। যে কোনো সময় আন্তর্জাতিক চাপ আসবে, তখন দেখবেন যে তখন বলবে এটা ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, ইসলাম খত্রেমে। মানে এই হচ্ছে জামাতিদের পলিসি। এগুলো টিকবে না। সব পালাবে, ইউনুস পালাবে, সিংকুবাম পালাবে, সমন্বয়কেরা অলরেডি 2-1জনকে দেখা যাচ্ছে যে তারা পাসপোর্ট নিয়ে চলে গেছে। ওই সার্জিস মলম নাকি কার একটা ভিডিও দেখলাম, সত্যমিতে জানি না, দেখি পাসপোর্ট বাটাবাটি করতেছে। সব পালাবে। আরো মজার বিষয় হচ্ছে এই সমন্বয়কেরা, এই লাল বিপ্লবীরা নিজেদেরকে ভিকটিম বলে এরাই উল্টো এখন পালাচ্ছে। বিদেশে গিয়ে এরাই আজাইলাম নিতেছে। এরা যখন বলতেছে না শেখ হাসিনা পালাইছে, আওয়ামী লীগ পালাইতেছে, আমরা পালাইছি, হ্যাঁ, তখন এরাই পালাইতেছে, এজাইলাম নেওয়ার জন্য এরাই ভাগতেছে। এরাই নিজেরাই এখন উল্টো নিজেরাই এজাইলাম নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। দুষ্ট লেখারা এরকম 2-1টা গুজব ছড়াইছে। এটা গুজব নয়, এটা কিন্তু সত্য। যেমন একবার কলাম আসছিল দৈনিক সংবাদে যে ছাত্র শিবিরা নিজেদেরই সমকামী, মানে হোমোসেক্সুয়ালিটির তারা সমকামী বলে ইউরোপে গিয়ে ভিসা দিত। যেমন পাকিস্তানের খালারে বউ বানিয়ে, বোনেরে বউ বানিয়ে, ফুপুরে বউ বানিয়ে, ভাগ্নিরে বউ বানিয়ে নিয়ে পাকিস্তানিরা যায়, ওইখানে গিয়ে সেটেল করে এইভাবে। আর এরকম পর্যাত। আর আমাদের বলবে কি জামাতিরা, আমরা ভিসার জন্য এগুলো বলি। সুধীর ভাইয়ের আমাদের যদি অর্থের লোভ, ক্ষমতার লোভ থাকতো, তাহলে বুঝি এইভাবে থাকতাম আমরা বুঝি পাইতাম না। আমাদের বুঝি সেই যোগ্যতা নাই। তোদের মতো ওই বালছালারা যদি এত কিছু করতে পারিস, আমরা বুঝি পারি না। শালার ঘরের শালা। তবে খুব শীঘ্রই নিজেরাই কামড়াই করবে, অপেক্ষা করেন। কেবল তো বলতেছে যে বাটপাররা গেল কই, আসিফ নজরুল গেল কই, সব শালারা বাটপার। কারা বলছে? আমরা বলছি, হ্যাঁ,
যারা নিজেদেরকে একসময় বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এখন তারাই একজন আরেকজনকে বলে বাটপার বাটপার। এই সাই হোনা হি থা, পালা পালা, দ্রুত পালা রে পালা পালা, নইলে পাবলিক তোদের পাশার চামড়া রাখবে না রাখবে না রাখবে না।